থানার টিকিট দিতে আসে না, কিছু দিতে আসে না, কয় তোমরা বাংলাদেশি রাজাকার। আমাদের বাঙালি কমিটির সাথে জুলুম হইতেছে। বাঙালিদের কি হইতেছে এখানে জুলুম, এটা তো আর বাংলাদেশে জানতেছে না। 50% লোক অনেক বিপদে আছে। এই গল্প সংবাদে আসে না, ইতিহাসে হয় না লেখা। করাচির বস্তি আর গলিপথে বেঁচে থাকা বাঙালিরা আজও লড়াই করছে শুধু মানুষ হিসাবে বাঁচার জন্য। অধিকাংশের পরিচয়পত্রহীন জীবন, সামাজিক বৈষম্য আর মৃত্যুর পরেও অসম্মান। দশকের পর দশক পেরিয়ে গেলেও তারা আজও রয়ে গেছে পরিচয়পত্রহীন, অধিকারহীন। রাষ্ট্র বদলেছে সময়, কিন্তু বদলায়নি তাদের দুঃখ, বদলায়নি বঞ্চনা। এই মানুষগুলোর নীরব কান্নাগুলোই আজ আমরা তুলে ধরব আপনাদের সাথে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পাকিস্তানের করাচি থেকে। আর এই মুহূর্তে আমি রয়েছি করাচির মোহাম্মদিয়া কলোনি বা মৎসর কলোনি, যেটা বাঙালি জেলেপাড়া নামে সবচেয়ে বেশি পরিচিত এবং কি করাচির সবচেয়ে বেশি বাঙালি সম্ভবত এখানেই বসবাস করে। আমি জানি না, কারণ যেখানেই যাই সেখানেই মানুষ বলে এখানে অনেক মানুষ। এখানে দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে বাঙালিদের বসবাস। একটু এদিকটা যদি ঘুরে দেখেন, কত সুন্দর প্রাকৃতিক নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। পুরা ডাস্টবিনের মধ্যেই মানুষ বসবাস করতেছে। তো আমরা পুরো এলাকাটাই ঘুরে ঘুরে দেখব, আর এখানে যদি কোনো বাঙালি রেস্টুরেন্ট পাই তাহলে সেই বাঙালি রেস্টুরেন্টেই খানাপিনা করব। আর এদিকে দেখেন কত কত ভাই ব্রাদার। আপনারা কি সবাই বাঙালি? মাশাআল্লাহ, গেছে সবাই হচ্ছে বাঙালি। আর আমি একা আসছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা? একযোগে এতগুলা মানুষ বাংলায় কথা বলছে এই প্রথম। পাকিস্তানে আসার পরে আমি অনেক বাঙালি এরিয়া ঘুরছি। অনেক এরিয়াতে বাংলা বলতে পারে, আবার অনেক এরিয়াতে বাংলা বলতে পারে না, উর্দু মিক্স হয়ে যায়। তবে এই প্রথম সবাই একযোগে বলছে ভালো আছি, শুনে ভালোবাসি। এখনো আছি মেসর কলোনিতে, আর এখানে একজন বাঙালি চাচা পেয়ে গেছি। 25 বছর ধরে আপনি হালিম বিক্রি করছেন? 25 বছর। হালিমের সাথে কি কি পাওয়া যায় আপনার এখানে? এখানে হালিমের সাথে রুটি পাওয়া যায়, এই যে এই ব্রেড, এই বন পাওয়া যায়। আচ্ছা, বন রুটি, আর সেই সাথে হচ্ছে হালিম। হালিম একটু হালিমটা দেখান তো। আরে মাশাআল্লাহ, 25 বছর ধরে। এক প্লেট কত করে বিক্রি করছেন? এক প্লেট 50 টাকা আছে, 100 টাকা আছে, 30 টাকা আছে। এখন আমরা ঘুরে ঘুরে দেখব পুরো বাঙালি এরিয়া। আবার এই যে দেখেন এখানে অনেক এই যে হকারি করে পান বিক্রি করতেছে। ভাইও কি বাঙালি? বাঙালি। এখানে কেমন বাঙালি বসবাস করে? কত এই মেসর কলোনিতে কি পরিমাণ মানুষ বসবাস করে? 3 साल से बेच रहा हूँ। আচ্ছা, সে বুঝবে না। এই যে এখানে দেখেন চিরা মুড়ি সব কিছু পাওয়া যায়। বাঙালিরা যা যা খেতে পছন্দ করে, এটা মূলত একটা হচ্ছে চাল ডাল এগুলোর দোকান আর কি। নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পাওয়া যায় এখানে। দেখেন এই যে চিরা পাওয়া যায়। চিরা কি এটা এখানেই ভাজা হয়েছে নাকি? ভাই কেজি কত করে? 300। আচ্ছা, 300 টাকায় কেজিতে পাওয়া যাচ্ছে হচ্ছে চিরা। আর মুড়ির কেজি কত? মুড়িও 300। আচ্ছা, মুড়ি বা চিরা এখানে সস্তা আছে। আমি ইসলামাবাদে একটা দোকানে মুড়ি পাইছিলাম, সেখানে 600 রুপি কিলো। তো এখানে মোটামুটি সস্তা আর কি। 300 রুপি হইলে বাংলা টাকায় হচ্ছে 120-30 টাকা হয়। মেসর কলোনি ঘুরে দেখাবে এই ভাই। ভাই আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল ভাই। আচ্ছা, আপনি বাংলা বলতে পারেন তো? বাংলা থোড়া বলতে পারি। কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সব জায়গায় যাচ্ছি আর বাঙালি ভাই ব্রাদার পাচ্ছি, তাদের কথা শুনেই বেশ ভালো লাগতেছে। এখানে কি কি শাক বিক্রি করতেছেন? এখানে নারী শাক, লাল শাক, আচ্ছা আচ্ছা, পাটের শাক রে নারী শাক বলে? হ্যাঁ নারী শাক বলে। এই দেখেন এখানে কত বড় বড় পাট শাক বিক্রি হচ্ছে, কত লম্বা লম্বা পাট শাক। আমাদের এখানে এত ছোট ছোট গাছ থাকতে তখন বিক্রি হয়। এক আটি কত? এক গাটলি 50 টাকা। এক আটি পাট শাক হচ্ছে 50 টাকা। আর লাল শাক? লাল শাক যে 30 টাকা। এটা 30 টাকা। 30 টাকা। কলমি শাক? দুইটা 50। কলমি শাক 2 আটি 50 টাকা। এই কলমি শাক কোথায় হয়? এখানে খেতে খেতে চাষ করা হয় এইগুলো। আর এই যে পুঁই শাক, পুঁই শাক এক আটি কত? 80 টাকা। এক আটি পুঁই শাক 80 টাকা। আবার দেখি বড় বড় ইয়ে ডাটা আছে, ডাঙ্গা, আর ওইটা পালক
আচ্ছা, পালক শাকও আছে। পালক শাক কত করে? 2টা 50 টাকা। এখানে মোটামুটি বাঙালি যারা আছে সবাই কোনো না কোনো ব্যবসা বাণিজ্য, আর এগুলোর সাথে যারা নাই তারা সবাই মাছ ধরার কাজে আছে, সবাই হচ্ছে জেলে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় জেলে পাড়া। তো আমরা ঘুরে ঘুরে আর একটু বাজারটা দেখানোর চেষ্টা করব, লোকদের সাথে কথা বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, বাঙালিদের টং বেশি। বেশি হইতে আছে। বাঙালিরা টঙ্গানো টং 50 বছর ধরে পাকিস্তান আমাকে কোনো সেনার টিকিট দিতে আসে না, কিছু দিতে আসে না, কয় তোমরা বাংলাদেশি রাজাকার। আর কি করুম, আমরা নপরে রয়েছি আর কি। আমরা তো ওয়ারিশ নাই, আমাকে ওয়ারিশ ছাড়া বিলকুল। এখানেও আপনাদেরকে বলে আপনারা বাংলাদেশি রাজাকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি বিক্রি করতেছেন? এটা হালু, এটা ইমলি, এটা আমার ভর্তা, এর ভর্তা, এটার ভর্তা, হার ভর্তা। মানে এখানে সব ধরনের ভর্তা পাওয়া যায়? জি। আচ্ছা, আম ভর্তা বানান তো আপনি, 50 টাকার আম ভর্তা বানান এই মেশিনে বলে মেশিনে? মেশিন কোথায়? ঘরে ঘরে তো এটা দেখেন, এই যে আলু, আলু আলু মানে এটা ওই ঘুগনি টাইপের যেরকম হয় আর কি, মশলা টশলা দিয়ে মাখানো। বোন মজা খাই তো না ধন্যবাদ। খাই তো বোন মজা খাই তো এনে বৃষ্টি আর বোন মজা এনে বৃষ্টি আর আসলেই খুবই মজার, মানে মশলা টশলা দিয়ে মাখানো। খোলা হবে আপনাকে এমনি দিছি মশলা দেন, মশলা আর মতো টাকা টাকা পয়সা পয়সা। না না ওই মজা না ওকে, কেমন আছেন ভাই? ধন্যবাদ ধন্যবাদ। চাটা কিছু খাবো না, ঘুরতে আসলাম। আচ্ছা, ভাই হচ্ছে আমার ভিডিও দেখছে, শুক্রিয়া ভাই। চায় বোতল কোনো খেদমত লাগবে না, আসছি আপনাদের সাথে দেখা করতে, কথা বলতে, একটু বাজারটা ঘুরে দেখবো। বাংলাদেশে যে সব ডালগুলো পাওয়া যায় এখানে সবই পাওয়া যায়, যত ধরনের মশলা একদম কমন কমন সব কিছুই। এই ডালের নাম কি? মটর ডাল। মটর ডাল। মটর ডাল কত করে বিক্রি করতেছেন? মটর ডাল 40 টাকা পাও বিকতেছে। 40 টাকা পাও। এটা কাশির ডাল। এইটা হচ্ছে খেসারি ডাল। খেসারি ডাল কত করে? এটা 70 টাকা পাও বিকতেছে। এইটা? এটা 50 টাকা পাও বিকতেছে। আচ্ছা, এটা হচ্ছে মানে আস্ত মুসুর ডাল। এটা কি মিক্স মশলা? এটা ফাকুড়ার মশলা। আচ্ছা, পাকোড়ার মশলা। এটা কি গোলমরিচ? গোলমরিচ। গোলমরিচ। এটা মানে 100 গ্রাম কত? এটা 100 গ্রাম আপনার তো পড়বে 200 টাকা। আচ্ছা, মোটামুটি প্রাইস খুব বেশি না, সাধ্যের মধ্যেই আছে। তবে এই এলাকার যেটা দেখে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, রাস্তা দিয়ে ঢোকার সময় ডাস্টবিন বানিয়ে রাখছে পুরা এরিয়াটা। আমরা এখন ভেতরে ঢুকছি, ভেতরে ঘুরে ঘুরে হচ্ছে গরুর মাংস। গরুর মাংসের কিলো কত করে? 600 টাকা। আচ্ছা, এটি শুধু হাড়ের মাংস। আর মাংস কত করে বিক্রি হয় এখানে? আচ্ছা, আজকে কি শেষ হয়ে গেছে? এখানে গরু কত করে বললেন ভাই? আচ্ছা, হাড় সহ যেটা, হাড় সহ ওইটার হচ্ছে দাম কিছুটা কম। এই যে এখানে যেটা বিক্রি হচ্ছে এটা হচ্ছে হাড় সহ, মানে হাড়ই বেশি আর কি। এটা হচ্ছে 600 রুপি কিলো। আর সলিড মাংস যেটা ওইটা বিক্রি হয় 1300 রুপি কিলো, 1200 রুপি, 1300 রুপি। এটা হচ্ছে হ্যাঁ পাকিস্তানি রুপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে এরিয়া ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আরও দুইজন বাঙালি ভাইয়ের সাথে আর কি। ওনারা বাঙালি, বাংলাদেশি নাকি পাকিস্তানি এটা জানার চেষ্টা করি। আপনারা কি নিজেদেরকে পাকিস্তানি মনে করেন, বাংলাদেশি না বাঙালি? পাকিস্তানি বাঙালি। পাকিস্তানি বাঙালি, রাইট, এটাই কিন্তু। কত বছর আগে পাকিস্তানে আসছেন? কমসে কম 40-50 তো হবে। 40-50 বছর হয়েছে। তার মানে দুজনে কি আপনারা মানে দেশ ভাগ হওয়ার পরে আসছেন? আচ্ছা, বাংলাদেশ থেকে অনেকেই আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করতে বলে যে দেশ ভাগ হওয়ার পরে মানে বাঙালিরা, বাংলাদেশিরা কেন পাকিস্তানে গেল, মানে সেই সময় কেন মনে হইলো পাকিস্তানে আসবেন যখন দুইটা দেশ আলাদা হয়ে গেল? এখন আমরা ওই টাইমে পাকিস্তান আমরা এই জন্য আসছি যে আমরা এই বাংলাদেশে মনে করেন বহুত তঙ্গি ছিল, এই জন্য আমরা বাংলাদেশ পাকিস্তানে আসছি। ওই টাইমে পাকিস্তানে কামাই দিতে আসছিল, ওই টাইম অভাব অনটন ছিল মনে করেন, রোজগারের জন্য তঙ্গা আসলে আর রুজি রোজগার ছিল না। তো তঙ্গা ছিল ওই সময়, পাকিস্তানের রুজি রোজগার ছিল, ছিল না। এই যে পাকিস্তানে পাকিস্তানি বাঙালি বাংলাদেশি। বাংলাদেশের 23-এ মুলুকো ঘুরতে ভিডিও বানাই। কতগুলা কি ইন্টারভিউ নিতেছেন এ বাচ্চা হ্যাঁ,
আরেকজন ভাই পাইছি, ওনার অনেক শোন। কষ্ট, আমরা ওনার কষ্টের কথা শুনবো। সন 59 আমরা পাকিস্তানে আইছি, আইয়ুব খান আমল থেকে আইয়ুব খান যে নিয়ে আসছে, ওই টাইমে বাংলাদেশ আর পাকিস্তান একই ছিল, মশরিবি পাকিস্তান আর মাগরিবি পাকিস্তান। এখনও তো হয়েছে বাংলাদেশ 71 পরে। এই যে বাঙালিদের কি হইতেছে এখানে জুলুম, এটা তো আর বাংলাদেশে জানতেছে না, বাট জানলো মানে এরা এটা কোনো অ্যাকশন নিতেছে না বাংলাদেশি এলাকা। মানে কি হচ্ছে মূলত এখানে? যে মূল্যকের কি হচ্ছে, বাঙালিরা যে কাজকর্ম করতেছে, যাই করতেছে, লুটপাট, কোনো ন্যাশনালিটি দেওয়া হইতেছে না, কিছু না। যাদের ন্যাশনালিটি আছে তাদের উপরও বহুত মশলা মাসাইল খার হয়ে যেতেছে। এই যে আমাদের এই যে সেনা টিকারে সম্পূর্ণ কম ফার্ম, সব বাচ্চার বি ফার্ম হইতে মানে এই ফার্ম হইতে এখনও মানে রেকর্ড হইতেছে। আপনার হাতে কিসের ফাইল এটা? আমার এটা জমিনের ফাইল এখানে, আর কতগুলা ইয়ের ফাইল যে ভেরিফাই, কতগুলা যে ভেরিফাই হয়েছে এখানে এগুলা কি যে সেনাদি কার্ডের জন্য? সেনাটি কার্ডের জন্য। এখন আসছি আমি সিন্ধের থেকে, আমদুরি সিন্ধের থেকে। এই জন্য আমি মেয়েটার কার্ড এখন জমা দিতে পারতেছে না, বাপ কার্ড লেখে রাও, এসকা লেখে রাও, উসকা লেখে রাও, বুঝলেন কথাটা? বিভিন্ন কারণ, এই কারণে হয়েছে যে বাঙালির উপরে যে অত্যাচারটা পাকিস্তানে হইতেছে, বাংলাদেশ হুকুমতের কয়েকবার ইনফরমা দেওয়া হয়েছে, আমরা ভিডিও করে পাঠাইছি ভাইয়া। আমার নাম মোহাম্মদ ইউসুফ কুরাইশ। আপনি কি এই এরিয়াতেই থাকেন? আমার এরিয়াতে প্রথম আসছিলাম, এখনও বাড়ি টাড়ি রয়েছে এই এরিয়াতে, কিন্তু বেশিরভাগ চিনতে থাকা, জমিদারি করি আমি। এই যে এখানে বাঙালি যারাই আছে, হ্যাঁ, এইরকম শান্তিতেই আছে, এরকম শান্তিতে আছে। এখানে একটু বাইরে গেলে তাদের মনে ডর, পুলিশের কি কোন দিয়ে আছে, আমার থেকে 5 টাকা আছে, ধৈর্য না লইয়া যায়। হ্যাঁ, বাংলাদেশের উপরে জুলুম হইতেছে না, বিলকুল জুলুম হইতেছে। যে বাঙালিরা আছে মাশাল্লাহ বহুত ভালোভাবে আছে, আর তাও কাজ কারবার বি মাশাল্লাহ বহুত ভালো, তাকে এন কোনো সমস্যা নেই। সমস্যা এই এরিয়ার মানুষের মূলত মানে মূল পেশা কি? মূল পেশা মাহিগিরি, এখানের মাহিগিরি। আমরা তো এখানে মাহিগিরি কই, পাতনি আপনারা দেশে কি কোন? মাছ ধরে জেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ মাছ মাছ। আচ্ছা, ধরেন যে আমি মাছ ধরি, আমার প্রত্যেক মাসে কেমন ইনকাম হইতে পারে? তো এই তো মনে করেন আপনার এখানে ওই সিস্টেম না, এখানে মনে করেন আপনার যদি আপনার ট্রিপও যায়, একবারে মনে করেন 1.5-2 মাসের একটা ট্রিপ লাগে, তার 20-25 জন মাহিগিরিরা থাকে, যে মাহিগিরিরা থাকে না 20-25 জন। তো এর ভিতরে লসের আখরাজাত থাকে, যেরকম আখরাজাত আমরা তো মকসদ টোটাল অ্যামাউন্ট যেরকম 60-70 লাখ টাকা টোটাল অ্যামাউন্ট খরচ হয়, তার উপরে যেরকম লাখ করোড় টাকা দান্দা হয়ে গেলে, 1 করোড় 10 দান্দা হয়ে গেলে, তো এই হিসাবে 70,000, 80,000, 90,000 যে টাকাটা খরচ হয়েছে ওই টাকাটা ব্যতীত যে টাকাটা থাকে লাভ হয়, লাভের টাকাটা ডিস্ট্রিবিউট। বাঙালি এরিয়াগুলো ভিজিটে যাওয়ার পরে আপনার মিশ্র প্রতিক্রিয়া হয়, মানে কেউ বাংলায় কথা বলতে চায়, কেউ বলতে চায় না, আবার কেউ একটু ক্রিটিসাইজও করে। এক একজনের এক এক রকমের মানে মনোভাব, হিংসাত্মক মনোভাব দেখায়, কেউ আবার খুব উৎফুল্ল হয়ে যায়, মানে বাংলাদেশ থেকে কেউ আসছে এটা শোনার পরে দেখার জন্য, কথা বলার জন্য। মানে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে এখানে ঘোরাঘুরি করে। আচ্ছা, আমরা আসলে এখন খুঁজতেছি একটা বাঙালি রেস্টুরেন্ট যেখানে আমরা দুপুরে খানা খাবো। এখন কিন্তু প্রায় আসরের আজান দিয়ে দিছে, কিন্তু আমরা খাবার খাই নাই, শুধুমাত্র বাংলা খাবার খাবো, বাঙালি রেস্টুরেন্ট। বাংলাদেশ থেকে আসার কারণে আমি যখনই যে এরিয়াতে যাই সেখানেই হচ্ছে প্রথমে বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজি। তো খুঁজতে আমি যদিও এই এরিয়াটা চিনতাম না, আমাকে এক ভাই নিয়ে আসছে, তো এখানে আসলাম, দেখি কি বাংলাদেশি খাবার পাওয়া যায়, বাঙালিদের খাবার পাওয়া যায়। আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, রেস্টুরেন্টের লোককে আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? বাংলা বলতে পারেন তো ঠিকঠাক? কি খাবার আছে আজকে আপনার এখানে? আমি আসছি এখানে টার্গেট করে যে বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজবো, যদি পাই আগে বাংলা খাবার খাবো। এইটা হচ্ছে সিলভার মাছ কত করে ভাই? 200। এইটা এক প্লেট হচ্ছে 200 রুপি। আর এটা কি? এটা মিক্সড সবজি কত করে প্লেট? 180। আচ্ছা, এটা হচ্ছে বাংলা মাছ, আমি এখনো বুঝতেছি না বাংলা আসলে কোনটাকে বলে। আর এটা সম্ভবত গরুর মাংস। গরুর মাংস এক প্লেট কত করে? গরুর মাংস হচ্ছে 250 রুপি এক প্লেট। আর এখানে আছে হচ্ছে পাতলা ডাল। আচ্ছা, পাতলা ডাল এটা কি খাবারের সাথে ফ্রি?
আচ্ছা, খাবারের সাথে ফ্রি। এইটা কি? আমাদের প্রিয় খাবার সাদা ভাত। এখানে নিচে হচ্ছে সুরমা বা বাংরা মাছ যেটা বলে, আর হচ্ছে নিচে গরুর মাংস, সেই সাথে হচ্ছে মিক্সড সবজি, আর হচ্ছে ডাল। আমি শুধুমাত্র মাছটা টেস্ট করতেছি, আস্তে আস্তে সবগুলোই টেস্ট করব। বাঙালি রেস্টুরেন্টে এসে আমরা খাবার খেলাম, তবে খাবার খাওয়ার পরে আমরা এখানে বিল পেমেন্ট করতে পারি নাই। ভাই হচ্ছে জোর করে বিল দিয়ে দিচ্ছে, ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আবার খাবার দাবারের পরে নেক্সট কোলা নিয়ে আসছি। ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই প্রথম একটা দোকান পাইলাম ইলেকট্রনিক্স আইটেমের, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভিন্ন, এই যে তার, বাল্ব থেকে শুরু করে হোল্ডার, এই টাইপের এসি ডিসি সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনার এখানে। কতদিন যাবত এই বিজনেস করতেছেন? আমার এই দোকানে তকরিবান 22 সাল হয়েছে। 22 সাল হয়েছে। তো এখানে আপনারা কতদিন যাবত আছেন পাকিস্তানে? আমি তো আসি, মা বাপ ইয়ানে আসিল, আমাদের কত তো 22 নেই ইয়ানে। আচ্ছা, আপনার জন্ম কি পাকিস্তানে নাকি বাংলাদেশ থেকে আসছে? পাকিস্তানে। পাকিস্তানে। মাশাআল্লাহ, ভালোই বাংলা বলতে পারেন। আপনার যে মা বাপ বাঙালি আসিল না। হ্যাঁ, এখানে কি পরিমাণ বাঙালির বসবাস? আছে মোটামুটি কি পরিমাণের মতো কি আর বাঙালি গলে চলে। তাই এখন আসি হচ্ছে একটা বাঙালি ভাইয়ের গার্মেন্টসের দোকানে। এখানে হচ্ছে একদম এই যে তাদের এটারে কি কাপড় বলে? থান কাপড়। আচ্ছা, থান কাপড় থেকে শুরু করে বিভিন্ন গার্মেন্টসের প্রোডাক্ট, আবার এই যে বাংলাদেশি লুঙ্গি কিন্তু আছে, যে বাংলায় লেখা রয়েছে শাহি সেলাই করা 6 হাত লুঙ্গি। এই যে এইটাও, মানে এখানে যে সব লুঙ্গি আছে সবই বাংলাদেশ থেকে আনা। এগুলো কত করে বিক্রি হয় এখানে? একটা লুঙ্গির দাম হচ্ছে 2200 রুপি করে। প্রাইস এত বেশি কেন? এটা বাংলাদেশি? এই যে বাংলাদেশি স্যান্ডো গেঞ্জি নারায়ণগঞ্জের সোয়ানের, এই যে হাঁসমার্কা সোয়ানের বাংলাদেশি স্যান্ডো গেঞ্জি, এটা হচ্ছে এখানে 700 রুপি করে বিক্রি হচ্ছে। বাংলাদেশি আর কি কি আছে ভাই? কোনো দেখেন। এছাড়াও দেখেন এই যে বাংলাদেশের তাঁতের শাড়ি, এখানে কিন্তু এই যে বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের বাংলাদেশের তাঁতের শাড়ি আছে। এই যে দেখেন, এগুলো সবই হচ্ছে বাংলাদেশি। মানে এখন হচ্ছে লোকজন একটু কম আসে, যার ফলে হচ্ছে তারা প্রোডাক্ট ঠিকঠাক মতো পাচ্ছে। সাথে দেখা হয়ে গেল, আমরা আসছি তা হচ্ছে কসমেটিক্সের দোকানে। আমরা দেখবো এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আর এগুলোর প্রাইস কেমন। আমাদের বাংলাদেশে তো আসলে সবাই অভ্যস্ত বাংলাদেশে কেনাকাটা করে। कॉस्मेटिक्स आइटम्स वगैरह आसे, खिलौना वगैरह भी आसे, सारा चीज़ ना, तो बच्चा को खिलौना वगैरह भी भाई बहन, गुड़िया, गाड़ी वगैरह, खिलौना विलौना, कॉस्मेटिक्स आइटम, फिर बाद बनियान वगैरह, मतलब परफ्यूम, बॉडी स्प्रे, रूम स्प्रे, हेयर स्प्रे, फेस वॉश वगैरह। এখানে কি আপনার কাছে যে সব কসমেটিক্স প্রোডাক্ট আছে এগুলো কি শুধু লোকাল পাকিস্তানি নাকি বাইরেরও প্রোডাক্ট আছে? ऐसे पाकिस्तानी भी आसे, फिर बाद कुछ কোনো आइटम इंडियन भी आसे, बाहर भी आसे। ইন্ডিয়ান কোনটা আছে? একটু দুই একটা ইন্ডিয়ান। इंडियन ভিতরে বিলফার্স के वाटिका कंपनी से डाबर আমলা আর वाटिका এডে সে ইন্ডিয়ান না। फिर बाद कैश का একটা দুটো আইটেম এর আছে কি ইন্ডিয়ান হেডা, সিসা অয়েল হেডা, এটা मतलब না ইন্ডিয়ান আইটেম। একটা দুটো मतलब এরকম আইটেম হবে তো পাবন দিনে লিগে তো আইটেম বহুত সারা আইটেম আইতাছে না হবে। পাকিস্তানেও কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করি, দেখেন পাকিস্তানে ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করতেছে। ভাই একা না, আমি এরকম অনেক দোকানে গেছি, বাঙালি এরিয়াতেও যেরকম আছে, এছাড়াও মার্কেট এরিয়াতেও প্রচুর পরিমাণে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে। সেটা কিন্তু বৈধ পথে আসে কম, অবৈধ পথে হলেও ঢুকে যায়। এটা আমাদের দেশে যেরকম ঢুকে, সব দেশেই এই লাইনগুলো চলমান থাকে। তো এই বাটিকা বা এই যে ডাবর আমলা, কিশকালা, বেজমল কিশকালা, এগুলোর প্রাইস কেমন হয়? মানে লোকাল প্রাইস আর ইন্ডিয়ানটার প্রাইস কতটুকু ना পার্থক্য? काफ़ी डिफरेंस था हमने तो नॉर्मली पाकिस्तानी प्राइस और इंडियन प्राइस में काफ़ी ज़्यादा डिफरेंस। बिलफर्स के इंडियन आइटम से पाकिस्तानी आइटम একটু मतलब महंगा है ना, इंडियन आइटम पाकिस्तानी ভিতরে একটু এগুলো হচ্ছে পাকিস্তানি লুঙ্গি। এই যে মেড ইন পাকিস্তান লেখা আছে, মেড ইন পাকিস্তান, মমতাজ লুঙ্গি, এগুলো সবই হচ্ছে পাকিস্তানি। সুপারস্টার মমতাজ লুঙ্গি, এগুলোর প্রাইস কেমন পাকিস্তানি যেগুলো আছে? 700-800 রুপিতে পাওয়া যাচ্ছে পাকিস্তানি লুঙ্গি। আর এই যে বাংলাদেশি যেগুলো আছে, বিজয় লুঙ্গি, দেখেন পাকিস্তানে দেখতে পাচ্ছি আমি, বাংলায় লেখা রয়েছে। বাংলাদেশি লুঙ্গি কত সেল হয়? 1800 থেকে 2000 রুপিতে সেল হয় বাংলাদেশি লুঙ্গি। তো এগুলো কি এখন প্রোডাক্ট কম ঢুকতেছে? ना आइए मतलब
আচ্ছা ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন যাবো একটু ফিশারিজ ঘাটে, সেখান থেকে চলে যাবো আজকে। ওকে, আল্লাহ হাফেজ। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এটি করাচির অলিতে গলিতে আটকে পড়া লাখো বাঙালির বাস্তবতা, যারা না পুরোপুরি পাকিস্তানি, না ফেরার সুযোগ পেয়েছে নিজের মাতৃভূমিতে। সুখের আশায় পাড়ি জমিয়েছিল এই পাকিস্তানের করাচিতে, যারা আজ বেঁচে আছে দুর্বিষহ এক জীবন নিয়ে। পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী করাচি, লাখো মানুষের শহর, কিন্তু এই শহরেই এমন কিছু মানুষ আছেন যাদের রাষ্ট্রের খাতায় কোনো নাম নেই। তারা হচ্ছে বাঙালি। প্রায় 5 দশক ধরে করাচিতে বসবাস করেও এই বাঙালিরা আজও নাগরিক নন। নেই তাদের পরিচয়পত্র, নেই পাসপোর্ট, নেই কোনো সরকারি স্বীকৃতি। পরিচয়পত্র না থাকায় তারা পায় না কোনো ভালো চাকরি, পায় না ঠিকমতো চিকিৎসা, পায় না সন্তানের শিক্ষার নিশ্চয়তা। রাষ্ট্রের কাছে তারা যেন এক অদৃশ্য মানব। দিন শেষে তারা শুধু শ্রমিক, বেতন কম, কাজ বেশি। প্রতিবাদ করলে চাকরি হারানোর ভয়, কারণ পরিচয়পত্রহীন মানুষের কোনো অধিকার নেই। কিন্তু সংগ্রাম এখানেই শেষ নয়। জীবনের সবচেয়ে কঠিন সময় আসে মৃত্যুর পর। করাচিতে একজন বাঙালি মারা গেলে তাকে দাফন করাও সহজ নয়। অনেক কবরস্থানে পরিচয়পত্র ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয় না। যাদের পরিচয়পত্র আছে তাদের আত্মীয় স্বজনদের রেফারেন্সেই তাদের দাফনের সুযোগ রয়েছে, আর মৃত্যুর পরেও অসম্মানিত। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। এই ডকুমেন্টারি শুধু একটি গল্প নয়, এটি একটি বাস্তবতা, একটি মানবিক সংকট। আপনাদের সচেতনতাই পারে এই নীরব কণ্ঠগুলোকে জোরালো করতে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনি মনে করেন কিনা বাংলাদেশের সাথে সেই সময় যুদ্ধের সময় যেটা ঘটছে, এর জন্য পাকিস্তানের গভর্নমেন্ট থেকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত কিনা? অবশ্যই বাংলাদেশের সাথে অনেক অনেক নাজায়েজ হয়েছে, কতটা আমরা জানি। এটা অবশ্যই পাকিস্তানের ক্ষমা চাওয়া দরকার, কি তারা ভুল করেছে। তাদেরকে রাজাকারি বলে, যে পাকিস্তান যত লোক আছে, বাঙালি আছে, তাদেরকে রাজাকারি বলে। আমরা অবশ্যই আমরা পাকিস্তানের জন্য করছি যা করছি, তাই না? তাহলে কি আপনি স্বীকার করে নিচ্ছেন আপনারা, মানে যারা পাকিস্তানের পক্ষে হয়ে কাজ করছেন তারা মানে রাজাকার বা দেশদ্রোহী বা মির্জাফর? আর অবশ্যই যারা পাকিস্তানে রয়ে গেছে তাদের মহব্বত পাকিস্তানের জন্য। আমাদেরকে গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে না। পাকিস্তান গভর্নমেন্ট আমাদের বাঙালিকে সাপোর্ট দিচ্ছে না ভরপুর। বাঙালি সব কিছু করতে পারে, আল্লাহর হুকুম। ওরা দেখায় দিয়ে দেখেন যে বাংলাদেশ স্বাধীন করা হওয়ার পরে বাংলাদেশে কোনো টপ ক্লাসে নিয়ে গেছে। অবস্থা দেখেন অনেক ভালো, মাশাআল্লাহ। পাকিস্তানের টাকা আগে ছিল এখানের 1 টাকা, ওইখানে 2 টাকা, এখন আমরা 3 টাকা দিলে ওইখানে 1 টাকা দেয়। তো ওরা কারা? ওরা বাঙালি। বাঙালি চায় সব কিছু করতে পারে। থ্যাংক ইউ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে পুরো দিন আমরা ঘুরে বেড়ালাম হচ্ছে পাকিস্তানের বাঙালি পাড়া, মেসর কলোনি, আর সর্বশেষ এসেছিলাম হচ্ছে ফিশারিজ ঘাট এরিয়াতে। এখানে অ্যাকচুয়ালি এই সময়টাতে মাছ থাকে না, এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওতে মাছগুলো দেখাইতে পারলাম না। এখানে একটা আড়তে ঢুকছিলাম, সেই আড়ত থেকে বের হলাম, আর আড়তে বাঙালি সহ এখানকার লোকাল অনেকেই কাজ করে, তাদের সাথে কথা বললাম। এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।